আগামীকাল বিকেল থেকে সারা দেশে অবরোধ, কোটা বিরোধী শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনে সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর দেশের ইতিহাসে মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৪ কাঠা বাড়িতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হওয়া স্থানীয়দের স্বস্তি। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে নদী ভাঙন, আগস্ট সেপ্টেম্বরেও বন্যার শঙ্কা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। রবিবার সারা দেশে কোটা বিরোধী শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা হয় শাহবাগ থেকে। এদিকে আগামীকালও সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি পালন করবেন আন্দোলনরত শিক্ষকরা। দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে সহ স্ব ক্যাম্পাসে পালন করবেন অবস্থান কর্মসূচি। বিস্তারিত ফরুক বাবুর রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলের ঘোষণা ছিল আগেই। তাতে সাড়া দিয়ে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বের হয় কোটা পদ্ধতি বিলুপ্তির দাবিতে শিক্ষার্থীদের মিছিল। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে নীলক্ষেত, ইডেন কলেজ, পলাশী, বুয়েট, টিএসসি, বকশীবাজার হয়ে শাহবাগ চত্বরে আসে। এর আগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় পুলিশ। অত্র এলাকায় ধীরে ধীরে সড়ক অবরোধ করে দাবির পক্ষে স্লোগান দিতে থাকে অনেক শিক্ষার্থী। বিকেল ৪:৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিতর থেকে মিছিল আসার আগ মুহূর্তে কোটামুক্ত চাকরি ব্যবস্থার দাবিতে চতুর্থ দফায় অবরোধ হয় শাহবাগ। স্লোগানে চারিদিক মুখরিত করে তোলে শিক্ষার্থীরা। ৪ দফার সাথে ২০১৮ সালে সরকারের জারি করা কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতেই এত কিছু। রেলে ৮২% কোটা, আবার প্রাইমারিতে আছে ৯৬% কোটা। এই কোটার কারণে যাদের কোটা নেই, সাধারণ শিক্ষার্থী, মেধাবী, ওরা বারবার বঞ্চিত হচ্ছে। কোটাকে বাতিল চাই না পুরোপুরি, আমরা একটা যৌক্তিক সংস্কার চাই। কোনো বিশেষ দল, কিছু মত, বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। সকল কোটা যেন বাতিল হয়, আমরা সেই দাবির জন্য এখানে বসছি। জাস্ট সামান্য একটা মার্ক নিয়ে পাশ করা স্টুডেন্ট সে বিশেষ ধরনের কোনো কোটার মাধ্যমে সে আরো সামনের দিকে সাবজেক্টে পড়াশোনা করতেছে, তাহলে এখানে এখানে আসলে বৈষম্য কি দেখতে পাচ্ছেন না আপনারা? যে কোনো ক্ষেত্রে নারীরা এমনিতেই এগিয়ে আছে, তো চাকরির ক্ষেত্রে তারা ডেফিনেটলি ভালো কিছুই করবে। তো নারী কোটা না রাখাই আমার মতে ঠিক। ছাত্রের জন্য সরকার ৯০% ছাত্রকে অবহেলা করতেছে। চলমান কর্মসূচির সাথে রবিবার ঘোষণা হয় আরও কর্মসূচি। আগামীকাল বিকেল ৩টা থেকে সারা দেশে অবরোধ পালন হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল ৩টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। পূর্ব ঘোষণা অনুযায়ী সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা বর্জনের ধর্মঘট কর্মসূচি পালন হবে রবিবার সকাল থেকে। এছাড়া চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা কলেজের সামনে কিছু সময় অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সায়েন্স ল্যাব মোড় হয়ে বিক্ষোভ মিছিল আজিমপুর চৌরাস্তা ঘুরে শেষ হয় আবার ঢাকা কলেজে গিয়ে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে ন্যায্য উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্রদের ন্যায্য আন্দোলন দমানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, ৫৬% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থায় জাতি হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব। সর্বজনীন পেনশন স্কিমকে সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব। জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ।
ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে আন্দোলনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে গুলশান কার্যালয়ে বিএনপির সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংবিধান অনুযায়ী নারী ও নাগরিকদের পিছিয়ে পড়া অংশ এবং প্রকৃত মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু কোটা সংরক্ষণ করা যেতে পারে। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা হয়। রাষ্ট্রীয় আচার অনুষ্ঠান, জাতীয় দিবস সমূহ, এমনকি তাদের মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মানের সাথে দাফন করা যায়। এগুলো তাদের প্রাপ্য। এছাড়া মুক্তিযোদ্ধাদের ভাতা সহ অন্যান্য সুবিধা রয়েছে। কিন্তু সংবিধানের 28(4) এবং 29(3) অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকদের পিছিয়ে পড়া অংশ, প্রকৃত মুক্তিযোদ্ধা, শারীরিক প্রতিবন্ধী এর বাইরে ব্যতিক্রম হিসেবে কিছু সংরক্ষণ ব্যবস্থা রাখা যেতে পারে। 56% কোটা ব্যবস্থা বহাল রেখে প্রযুক্তি ও মেধা নির্ভর বিশ্ব ব্যবস্থা জাতি হিসাবে টিকে থাকা প্রায় অসম্ভব। সাধারণ ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনের ন্যায্য ও যৌক্তিক দাবি সমূহের সঙ্গে আমরা একমত। বর্তমানে অবৈধ অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকার বিচার বিভাগকে ব্যবহার করে, অর্থাৎ আদালতের ঘাড়ে বন্দুক রেখে তারা ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। আমরা আশা করি সরকার সময় থাকতে ছাত্র সমাজের যৌক্তিক ও ন্যায্য দাবি সমূহ মেনে নেবে। মির্জা ফখরুল বলেন, সর্বজনীন পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলনে অচল পাবলিক বিশ্ববিদ্যালয়। এটা জাতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। কোন রকম আলোচনা ছাড়াই স্বেচ্ছাচারী কায়দায় সরকার বাধ্যতামূলকভাবে এই স্কিম চাপিয়ে দিতে চাচ্ছে। প্রকৃতপক্ষে এটি এই দেউলিয়া সরকারের দুর্নীতির আরেকটি পথ খুলে দেওয়া। যেহেতু দেশের অর্থনৈতিক অবস্থা চরম সংকটাপন্ন, সেহেতু অন্যান্য খাত সহ শিক্ষকদের কাছ থেকে অন্যায়ভাবে এই পেনশনের টাকা তুলে নিতে চাচ্ছে। সরকারের আর্থিক দুরবস্থার মধ্যে সার্বজনীন পেনশন স্কিম নামে নতুন স্কিম চালু করা সরকারের দুর্বল আর্থিক খাতে মেরামত করার একটা কৌশল। এটি এই অবৈধ আর্থিকভাবে দেউলিয়া সরকারের আরেকটি নতুন লুটপাট স্কিম, যার নাম পেনশন স্কিম। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছি এবং অবিলম্বে এই পেনশন স্কিম প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। নবনির্বাচিত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ইরানের প্রেসিডেন্টকে দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। প্রাতিষ্ঠানিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক বন্ধু ভারত আর উন্নয়নের বন্ধু চীন। উন্নয়নের জন্য যেখানে সুযোগ সুবিধা পাবো তা কেন নেওয়া হবে না প্রশ্ন রাখেন তিনি। বেগম খালেদা জিয়ার মুক্তিতে বিএনপি নেতাদের জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের প্রশ্ন রাখেন, কে শোনে জাতিসংঘের কথা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বেইলি রোডে পাহাড়ি ফল উৎসবের উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে এক আলোচনা সভায় অংশ নিয়ে ওবায়দুল কাদের বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন হতে সময় লাগবে, কারণ পার্বত্য এলাকার সবচেয়ে বড় সমস্যা ভূমি। তারপরও গত 16 বছরে পার্বত্য এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে বলেও দাবি করেন তিনি। ভারত এবং চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক গত কয়েক বছরে অনন্য উচ্চতায় পৌঁছেছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। আমাদের ফরেন পলিসি হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টু নান। সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা নয়। বঙ্গবন্ধুর এই পলিসি, শেখ হাসিনার পলিসি, এই পলিসি আমরা ফলো করি ইন টোটো। ভারত আমাদের রাজনৈতিক বন্ধু, চীন আমাদের উন্নয়নের বন্ধু। ওবায়দুল কাদের আরো বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষক এবং কোটা আন্দোলনের উপর ভর করতে চায়। বেগম খালেদা জিয়ার মুক্তি ইস্যুতে দেশে দেশে চলমান যুদ্ধ থামাতে ব্যর্থ জাতিসংঘের কথা কেউ শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি, তার সুচিকিৎসার দাবিতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইতেছে। নিজেরা পারে নাই লিগ্যাল ব্যাটেলে, নিজেরা পারে নাই রাস্তা একটা আন্দোলন করতে। এখন বিএনপি
কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে, নীতিগত সিদ্ধান্ত। ৭১-এ ভারতীয়রা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে, তাদের দেশে আশ্রয় দিয়েছে। তাদের এই অবদান বাংলাদেশের মানুষ ভুলে যেতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকের ছোট শিশুরাই হবে আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর, সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। শনিবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রাথমিক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তীতে দেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, এটাই দুর্ভাগ্য। দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। আল মাসুম সবুজের ক্যামেরায় রকুনুজ্জামানের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন ও স্থানীয় রাজনৈতিক নেতা এবং মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল 10টায় টুঙ্গিপাড়া গিমাডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং বঙ্গবন্ধুকে জানি শীর্ষক অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এ সময় শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত স্কুলের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের সাথে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। এই স্কুলেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৪র্থ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। ছোটবেলা থেকে উনি বড় হয়েছিলেন এবং এরপর থেকে মানুষের জন্যই তিনি কাজ করতেন। নিজের জীবনের কোনো সুখ সুবিধা কিছু দেখেননি, শুধু একটাই ছিল, এদেশের মানুষকে কিভাবে এই দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেবেন, কিভাবে একটা উন্নত জীবন দেবেন এবং ছোট্ট শিশুরা জন্য একটা সুন্দর জীবন পায়, সেটাই ওনার জীবনের লক্ষ্য। শেখ হাসিনা বলেন, ছোটদের সুন্দর জীবন নিশ্চিত করাই ছিল বঙ্গবন্ধুর লক্ষ্য। আজকে ছোট শিশুরাই হবে আগামী স্মার্ট বাংলাদেশের কর্ণধার, সেভাবেই সবাইকে প্রস্তুত করতে হবে। লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাঝ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গায় যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। ৭৫ পরবর্তীতে এদেশের ইতিহাস মুছে ফেলার চেষ্টার কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশের মানুষের জানা উচিত কিভাবে স্বাধীনতা এলো। স্বাধীনতার পর দেশ গড়তে বঙ্গবন্ধুর কাজগুলো সবার সামনে তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা করতে না পারা ছিল একটি অমার্জনীয় অপরাধ। পিজিআর আজকের মতো সুসংগঠিত থাকলে হয়তো বঙ্গবন্ধুকে হারাতে হতো না। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন রাষ্ট্রপতি। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পিজিআর এর যথাযথ দায়িত্ব পালন দেশ ও দেশের মানুষকে গৌরবান্বিত করে ও ভাবমূর্তি বৃদ্ধি করে। রাষ্ট্র সরকার প্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধানে পিজিআর এর ভূমিকা আরও সুসংহত করার কাজ চলছে। পিজিআর এর সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। পিজিআর সদস্যরা গভীর দেশাত্মবোধের সাথে নিজ নিজ দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু দুঃখজনকভাবে সত্য যে পিজিআর প্রতিষ্ঠার মাত্র ৪২ দিনের মাথায় মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী ঘাতক হাতে বঙ্গবন্ধু ও বেগম ফজিলুদ্দিন মুজিব সহ তার পরিবারের সদস্যগণ ধানমন্ডি ৩৫ নম্বর বাড়িতে নির্মমভাবে শহীদ হন। সেদিন আমরা তাকে রক্ষা করতে পারিনি, যে জাতি হিসাবে সেটা ছিল আমাদের চরম ব্যর্থ। আমাদের আজকের মধ্যে যদি সুসংগঠিত পিজিআর থাকতো, তাহলে হয়তো আমরা আমাদের জাতির পিতাকে রক্ষা করতে পারতাম। প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে তিস্তা প্রকল্প আলোচনার কেন্দ্রে থাকলেও দেশটির সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ হবার বিষয় আলোচনায় আছে। বিশ্লেষকরা বলছেন, চীনের পণ্য প্রতিযোগিতা সক্ষমতা থাকায় এফটিএ চুক্তি বাংলাদেশি ব্যবসায়ীদের ক্ষতির মুখে ফেলবে। তাই এলডিসি উত্তরণের পরও দেশটিতে শুল্কমুক্ত সুবিধা বহালে দ্বিপক্ষীয় চুক্তিতে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা। গোলাম মইনুল আহসানের রিপোর্ট। ৮ জুলাই ৪ দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীনে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সফরের রাজনৈতিক ইস্যুর বাইরে
অর্থনৈতিক লাভের আশা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে পাহাড় সমান বাণিজ্য ঘাটতি কমানো, চীনা মুদ্রার ব্যবসায়িক লেনদেন নিষ্পত্তির বিষয়ে কার্যকর উদ্যোগের আশা তাদের। আমরা এক্সপেক্ট করছি যে আমাদের উভয় পক্ষের মধ্যে যে বাণিজ্য আছে সেটা সিগনিফিক্যান্ট হারে বাড়বে। আমরা এক্সপেক্ট করছি চীনের বিনিয়োগ বাংলাদেশে খুব ডাইভার্সিফাইড সেক্টরে আসবে এবং সেটা খুব তাড়াতাড়ি দৃশ্যমান হবে। অর্থনৈতিক উন্নয়নে চাইনিজ যে সহযোগিতাটা, সে বিষয়ে তো সরকার আলোচনা করবে অবশ্যই। এখানে দুই ধরনের জিনিস আছে, একটা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়নে আর্থিক সহায়তা, আরেকটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং আর্থিক সহায়তা। কারণ বাংলাদেশে এখন রিজার্ভের সংকট আছে, আমদানি তো আমরা চায়না থেকে করছি, তাহলে চাইনিজরা যদি আমাদেরকে 5-7 বিলিয়ন 10 বিলিয়ন চাইনিজ ইউয়ান দেয়, সেটা দিয়েও তো আমরা তাদের দেশ থেকে মালটা আমদানি করতে পারি। তো এই জায়গাগুলো নিয়ে হয়তো আলোচনাটা হবে এবং ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ার সম্ভাবনা কাজে লাগানোর উপর গুরুত্ব দিচ্ছে চায়না চেম্বার। এবারই প্রথম আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সফরের একদিনের প্রোগ্রামে আপনার ট্রেড এবং ইনভেস্টমেন্ট সামিটকে ইনক্লুড করা হয়েছে। বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, দুই দেশের দূতাবাস এবং চায়নাতে আমাদের যে কাউন্টার পার্ট আছে সিসিপিআইটি এবং সিসিওআইসি, বাণিজ্য এবং বিনিয়োগ বিষয়ক একটি বিশেষ সেমিনার এবং সামিট অর্গানাইজ করতে যাচ্ছে ওখানে, যেটা ইনোগ্রেট করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এরই মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে প্রধানমন্ত্রী সফরে মুক্ত বাণিজ্য চুক্তি গুরুত্ব পাচ্ছে, যদিও অর্থনীতিবিদরা বলছেন এই চুক্তিতে বাংলাদেশের লাভ হবে না। এফটিএ কিভাবে করবে বাংলাদেশের সাথে চায়না? আমাদের দেশে 150% 100% ডিউটি দিয়েও চাইনিজ প্রোডাক্ট ইজ হাইলি কম্পিটিটিভ। আমি যদি আমার এটা ফ্রি করে দিই, তাহলে পৃথিবীর অন্য কোনো দেশ থেকে আর কোনো কিছু আসতে পারবে না, চাইনিজ প্রোডাক্ট আরও ডমিনেন্ট হয়ে যাবে। প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের দরকার আছে। পোস্ট গ্র্যাজুয়েশন এই 98% যাতে আমাদের থাকে, সেই জন্য চায়নার সাথে আমাদের একটা দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। রপ্তানি পণ্যে বৈচিত্র্য না থাকায় চীনের বাজারে 98% পণ্যে শুল্ক সুবিধা কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। তাই $23 বিলিয়ন আমদানির বিপরীতে রপ্তানি মাত্র $1.5 বিলিয়ন। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের রূপগঞ্জের আনন্দ হাউজিং এ থাকা প্রায় 24 কাঠার ডুপ্লেক্স বাড়ি জিম্মায় নিয়েছে জেলা প্রশাসন। আদালতের নির্দেশে শনিবার 3:30টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম বাড়িটি জিম্মায় নেন। এরপর সেখানে সাইনবোর্ড টানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি সাঁটানো হয়। রূপগঞ্জে 2022 সালের দিকে বাড়িটি নির্মাণ করা হয়। বেনজির আহমেদ দেশে থাকাকালীন মাঝে মধ্যে এ বাড়িতে যেতেন। সার্বক্ষণিক নিরাপত্তায় বাংলো বাড়িটিতে কেয়ারটেকারের পাশাপাশি 2টি কুকুরও রাখা হয়েছে। বাংলোটির মূল্য প্রায় 10 কোটি টাকা। বেনজিরের সম্পত্তি ক্রোকের ঘটনায় খুশি জবরদখলের শিকার হওয়া স্থানীয় জমি মালিক ও বাসিন্দারা। উনি যখন এই এলাকাতে আসতো এবং এই বাড়ির কাছে আসতো, তখন আমরা দেখতাম যে পুলিশ এলাকা একেবারে পুলিশ তো হলে ওনারে আনা হতো এবং এই এলাকাতে তো কোনো মানুষ ঢুকতে দিত না। 6769 নম্বর প্লট, 6770 নম্বর প্লট, 6771 নম্বর প্লট, 6772 নম্বর প্লট। এটা কত নাম্বার? এইটা হচ্ছে 4টা প্লট মিলে 24 কাঠার একটা মানে 4টা প্লটকে একসাথে করা হয়েছে, করে 24 কাঠা টোটাল। 4টা দাগে এই বাড়িতে? 4টা দাগে, হ্যাঁ হ্যাঁ। টোটাল হচ্ছে 6 কাঠা করে একটা প্লট, তো 4টা 24 কাঠা, মানে 4টা প্লটকে একত্রিত করে 24 কাঠার একটা প্লট এখানে। এই প্লটটার উপরে এই ভবনটি নির্মিত। অতিবৃষ্টি আর উজানে ঢলে কুড়িগ্রাম ও সিরাজগঞ্জের বন্যার পরিস্থিতি আরো অবনতি হয়েছে। দুর্ভোগে পড়েছে বানভাসীরা। কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার সহ 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে নদী তীরবর্তী 6 উপজেলার 41টি ইউনিয়নের প্রায় 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘরে পানি উঠায় আশ্রয় কেন্দ্রে ছুটছে মানুষ। এদিকে সিরাজগঞ্জে যমুনার পানি আরো বৃদ্ধি পেয়েছে। এতে নতুন করে প্লাবিত হয়েছে ফুলজোর, ইছামতি, করতোয়া নদী তীরবর্তী নিম্নাঞ্চল। জলবন্দী হয়ে পড়েছে 1300-র মতো পরিবার। দেখা দিয়েছে তীব্র ভাঙন।
এক সপ্তাহের ব্যবধানে জেলার কাজীপুর সদর ও শাহজাদপুর উপজেলায় শতাধিক বাড়িঘর ও স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে, আতঙ্কে এলাকাবাসী। এদিকে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ উপজেলার 23টি ইউনিয়ন ও 3টি পৌরসভার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছে। শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। টাঙ্গাইলেও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হয়েছে। পানির স্রোতে ভেঙে গেছে ভালকুটিয়ার কাঁচা সড়ক, নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি এলাকা। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান জানিয়েছেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের মধ্যে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের 15 জেলা বন্যা কবলিত প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, রংপুর, জামালপুর, গাইবান্ধা, ফেনী, রাঙামাটি, বগুড়া, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, লালমনিরহাট ও কক্সবাজার জেলা বন্যা আক্রান্ত হয়েছে। এখনো পর্যন্ত আক্রান্ত 15 জেলায় নগদ 3,10,00,000 টাকা, 8,700 টন ত্রাণের চাল, শুকনো খাবার, শিশু খাদ্য কেনার জন্য অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে 36,223 জন আশ্রয় নিয়েছে। প্রতিমন্ত্রী বলেন, আগামী আগস্ট বা সেপ্টেম্বরেও বন্যার আশঙ্কা রয়েছে। বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সরকারের মন্ত্রী ও কর্মকর্তা কর্মচারীরা একটি দেশের ইশারায় চলে, জনকল্যাণে তারা কোনো কাজ করতে পারছে না। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে মানিকগঞ্জ ল কলেজ মাঠে জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনে আরেকবার যুদ্ধ করতেও প্রস্তুত আছেন বলে জানান মির্জা আব্বাস। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেন তিনি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে দলের অন্য নেতারা এতে বক্তব্য রাখেন। দেশ স্বাধীন করার জন্য, আরেকটিবার যুদ্ধ করতে চাই দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। চোর, ডাকাত, বদমাশ, ছিনতাইকারী, লুটেরা, বাটপার এরা মুক্তি পেয়ে যায়। মখারামদের মতো লোক ব্যাংক লুট করে মুক্তি পেয়ে গেল। হাজি সেলিমের মতো লোক মুক্তি পেয়ে যায়। আরো কত লোক বেঞ্জিদের দেশ ছেড়ে চলে যায়। আমার নেত্রী কেন জেলে থাকবে? কি অপরাধ করেছে উনি? সেই সরকারের প্রতিটি কর্মচারী, কর্মকর্তা, মন্ত্রী সব আজকে বিদেশের কারো ইশারায় চলে। বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য তারা কোনো কাজ করতে পারছে না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চলমান আন্দোলনে ভয়ে আছে আওয়ামী লীগ। বেগম জিয়ার মুক্তির দাবিতে শনিবার বিকেলে নূর আহমেদ সড়কে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশে আমির খুসরু আরো বলেন, দেশে বিচারহীনতার প্রতিরোধ জরুরি। সরকার এবারের ধাক্কা সামলাতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ক্ষমতার মোহে আওয়ামী লীগ জনগণের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করে দিয়েছে। সকালে জেলা শ্রমিক দলের বিভাগীয় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় আরো বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সহ অন্যান্যরা। সরকার হাঙ্গরের মতো জোর করে দেশের সব খেয়ে ফেলছে, অভিযোগ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এই অভিযোগ করেন। মান্না আরো বলেন, সামগ্রিকভাবে দেশে যে অর্থনৈতিক সংকট চলছে, এ সরকার ক্ষমতায় থাকলে তা থেকে উত্তরণের কোনো উপায় নেই। সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করেন, দুর্নীতি এবং আওয়ামী লীগ এখন একাকার হয়ে গেছে। দেশের টাকা পাচারের সাথে এমপি মন্ত্রীরা জড়িত থাকায় সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সক্ষমতা নেই সরকারের। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বড় বড় কর্মকর্তারা দুর্নীতি করলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বলেন, সামগ্রিক দুর্নীতিকে আড়াল করতে মাঝে মাঝে বেনজির আজিজদেরকে আলোচনায় নিয়ে আসা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, আগামী মাস থেকে দক্ষিণ সিটির জিরানী, মান্ডা, শ্যামপুর ও কালুনগর 4টি খাল দখলমুক্ত করা হবে। যদিও সেখানে এমন অনেক প্রভাবশালী রয়েছে যা খাল দখলমুক্ত করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হবে।
ঢাকার জলাবদ্ধতা নিরসন ও নান্দনিক পরিবেশ সৃষ্টিতে খাল পুনরুদ্ধারের ভূমিকার শীর্ষক সংলাপের আয়োজন করে ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ডুরা। শনিবার সকালে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, শ্যামপুর খাল ১০০ ফুট থাকলেও বাস্তবে রয়েছে ৮ ফুটের একটি নালা। হাতির ঝিলের বিশাল জলাধার কিভাবে দখল হচ্ছে, ভূমিদস্যু সরকারি বা বেসরকারি হোক তাদের আগ্রাসন বেকায়দায় ফেলছে। মেয়র আরও বলেন, জলাবদ্ধতা নিরসনে খালগুলো পুনরুদ্ধারের বিকল্প নেই, কিন্তু সরকারি বিভিন্ন সংস্থা সিটি কর্পোরেশনের অনুমতি না নিয়ে অনেক রাস্তা কেটে নষ্ট করছে। এমন অনেক সমস্যার কারণে টেকসই সমাধানে যাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন মেয়র। ক্রীড়াঙ্গনের ভালোবাসায় সিক্ত হয়ে চিরবিদায় নিলেন দাবারু জিয়া। পিতার কবরের পাশে সমাহিত হলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। সকালে দাবা ফেডারেশনে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। জানাজায় অংশ নেন তার সহকর্মী, পরিবারের সদস্য, বিভিন্ন ক্রীড়া ব্যক্তিত্ব, সংগঠক, শুভাকাঙ্ক্ষী ও পরিচিত জনেরা। মরহুম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দাবা ফেডারেশনের পর তার বাসস্থান মোহাম্মদপুরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। তাজমহল রোড কবরস্থানে পিতা পয়গাম উদ্দিন আহমেদের কবরের পাশে সমাহিত করা হয় বাংলাদেশের দাবার অন্যতম কিংবদন্তি জিয়াউর রহমানকে। শুক্রবার জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের খেলা চলাকালীন হার্ট অ্যাটাক হয় তার। পরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের বয়স হয়েছিল 50 বছর। 1987 সালে আন্তর্জাতিক রেটিং লাভ করার পর 1990 সালে ফিদে মাস্টার, 1953 সালে আন্তর্জাতিক মাস্টার ও 2002 সালে দেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার হন জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামীকাল বিকেল থেকে সারা দেশে অবরোধ, কোটা বিরোধী শিক্ষার্থীদের, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিক্ষোভ দুপুরে। কোটা বিরোধী আন্দোলনের সমর্থন মির্জা ফখরুলের, নিজেরা ব্যর্থ হয়ে শিক্ষক শিক্ষার্থীতে ভর করেছে বিএনপি, বলেছেন ওবায়দুল কাদের। ৭৫-এর পর দেশের ইতিহাসই মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেছেন প্রধানমন্ত্রী। টুঙ্গিপাড়ায় শুনলেন শিশু শিক্ষার্থীদের কথা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা বাড়িতে বেনজিরের ডুপ্লেক্স বাড়ি জব্দ, জবরদখলের শিকার হয় স্থানীয়দের স্বস্তি। কুড়িগ্রাম, জামালপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে পানিবন্দী লাখো মানুষ, বাড়ছে নদী ভাঙন, আগস্ট সেপ্টেম্বরও বন্যার শঙ্কা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।